রুমাশ্রী সাহা চৌধুরীর লেখা গল্প ৩৬ বছর পর। বোর্ডিং পাসটা নিয়ে লাগেজগুলো দিয়ে একটু নিশ্চিন্ত লাগে সুব্রত বাবুর। এই কদিন বেশ একটা অদ্ভুত উত্তেজনা হয়েছে মনের মধ্যে। এর মধ্যে দুই ছেলে অনেকবার ফোন করেছিল যে বাবা ঠিক করছে তো কাজটা। এই বয়সে সত্যিই বাবার বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে এমন কথাও শুনতে হয়েছে তাকে। ফ্লাইট ছাড়তে এখনও প্রায় ২ ঘন্টার বেশি বাকি। স্মৃতির অতলে উঁকি মারে জীবনের সায়ান্নে পৌঁছানো ক্লান্ত মন। মনে হয় যেন এই তো সেদিনের কথা, তখন যাদবপুর থেকে পাশ করে চাকরি করছেন। গ্রামের বাড়িতে গেলে হইচই পড়ে যেত ওকে নিয়ে। সবাই বলতো গ্রামের গর্ব এই ছেলে, কত বড় ইঞ্জিনিয়ার। তারপর যেদিন ভালো চাকরি আর ভালো থাকার জন্য বিদেশে পা রেখেছিলেন, সেই ফেলে আসা নিজের দেশকে অনেক পিছনে। আসার সময় মা চোখটা মুছে বলেছিল, সেই দূরে চলে গেলি বাবা, তাও তো সপ্তাহে মাসে একদিন দেখতে পেতাম, মাঝে মাঝে বাড়ি আসতিস। এখানে কিছু ভালো পেলি না রে বড় খোকা। সেদিন ওর কম পড়াশোনা জানা মাকে খুব সুন্দর করে বোঝাতে পেরেছিল ও দেশে সব ভালো, এখানে তেমন সুযোগ কই। বাবা হেসে বলেছিলেন, যা বাবা, অনেক বড় হওয়া, তুই আমাদের গর্ব। 4 ভাই বোনের সবচেয়ে বড় সুব্রত আর পিছনে ফিরে তাকায়নি। চোখে তার অনেক স্বপ্ন তখন। নতুন দেশ, নতুন চাকরি আর নতুন জীবন ডাকছে তখন। দুহাত মুঠো করে ধরবে সুখ, বাঁচবে প্রাণ ভরে। সত্যি তো, কি আছে এই দেশে। ফোন করলে মা জিজ্ঞেস করতো, কেমন আছিস বাবা, ঠিকমতো খাওয়া দাওয়া করছিস তো, নাকি তোর সেই আগের মতো পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়ার অভ্যাস এখনও আছে। আচ্ছা, ওই দেশটা কি আমাদের এই দেশের থেকে অনেক বেশি সুন্দর? এই তো সেদিন কচুরলতি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, তোর কথা খুব মনে পড়ছিল। পাশ থেকে বাবা তাড়া দিত, ছাড়ো ছাড়ো, আরে অনেক বিল উঠে যাচ্ছে তো ছেলেটার, ছাড়ো তো তোমার কচুরলতির গল্প। মাকে বলে দাও এখানে সব পাওয়া যায়, এমনকি কচুরলতিও, কিন্তু আমাকে কে রান্না করে দেবে এইসব। তখন মোবাইল ফোন আর ইন্টারনেট ছিল না। ওদের বাড়িতে অনেক পরে এসেছিল ল্যান্ড ফোন, তাই মা হয়তো বসে থাকতো ছেলের গলা শোনার অপেক্ষায়। ভাই বোনদের উৎসাহের অন্ত ছিল না। কত কিছু তাদের যে জানতে আর শুনতে ইচ্ছে করতো তার ঠিক নেই। ছেলের কথার ইঙ্গিত মা বাবা বুঝতে পেরেছিলেন। একদিন বড় বোনই বলে, দাদা তোর চাকরি থেকে একটু বেশি দিনের ছুটি নিয়ে দেশে আয়, এবার একদম মেয়ে দেখে বিয়ে করে ফিরবি। আর তোর যদি কিছু পছন্দ থাকে। ঘটকালিটা দেশে থাকতে ইলা বৌদি করেছিল ওর বোনের সাথে। ভালো লেগেছিল সুব্রত নন্দাকে, দেখতে বেশ সুন্দরী শিক্ষিতা, তাই বিয়েটা হতে খুব একটা দেরি হয়নি। বিয়ের পরেই নন্দাকে সাথে নিয়ে একেবারে ও দেশে। শ্বশুরবাড়িতে 10 দিন থেকে হাঁপিয়ে উঠেছিল নন্দা। ওহো, চিরকাল শহরে থেকে গ্রামের বাড়িতে থাকা, চারিদিকে একগাদা লোক, সব সময় শাড়ি পরে লক্ষ্মী বউ হয়ে থাকা, আর কেউ এলে শাশুড়ির নির্দেশে প্রণাম করা। সুব্রত বলেছিল, আর তো কটা দিন, একটু মানিয়ে নাও। বাপের বাড়ি 2 দিনের জন্য এসে বেঁচেছিল নন্দা। মা বাবা দিদি গুছিয়ে দিয়েছিল ব্যাগ ভর্তি জিনিস আর জামা কাপড়। লাগেজ গোছাতে গোছাতে হঠাৎই সুব্রতকে বলেছিল, এগুলো তো আর ঢুকছে না। সত্যি, তোমার মাও পারে, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, তাল পাটালি যা পেরেছে ঢুকিয়েছে, কয়েকটা বার করে রাখছি। আচমকে একটু ধাক্কা খেয়ে বলে উঠেছিলেন, না না, ওগুলো থাক, মা অনেক কষ্ট করে বানিয়েছে। জানি তো, এখন মায়ের শরীরটাও খুব ভালো যায় না। অসন্তোষের হাসি হেসে নন্দা বলেছিল, আমি কিন্তু এগুলো একদম ভালোবাসি না। চিনি আর গুড়ের দেলা, তুমি খাবে তো? ঘাড় নেড়েছিল সুব্রত। হয়তো সাথে করে নিয়ে যেতে চেয়েছিল মায়ের যত্ন আর আদরের স্পর্শ। একটু একটু করে পাকা গিন্নি হয়ে গিয়েছিল নন্দা। ভুলিয়ে দিতে চেয়েছিল সুব্রতকে মায়ের আঁচলের গন্ধ অথবা হাতের স্পর্শের নরম পরশ। রান্না বান্না, ঘর গোছানো, উইকেন্ডে বন্ধুদের খাওয়ানো, সবটাই সামলাতো একা হাতে। দেশে যাওয়ার বছরের মধ্যে ফারাক একটু একটু করে বেড়েছিল। আগে বছরে একবার, তারপর 2 বছর, 3 বছর করে, কখনো 4 বছরও হয়ে যায়। মায়ের গলার স্বরটা কেমন যেন ফোনে ফ্যাঁসে শোনায়, যদিও বলে ভালো আছে। বুড়ো হচ্ছি না নাকি? তোরা এবার আয়, দাদুকে দেখতে খুব ইচ্ছে করে। কৌটো করে কত বড়ি দিয়ে রেখেছি তুই ভালোবাসিস বলে। স্পিকারে ফোনটা দেওয়া মুখ বাঁকায় নন্দা মনে মনে বলে, এই হচ্ছে মায়েরা, অত দূর থেকেও ছেলেকে সেন্টিমেন্টাল সুড়সুড়ি দিচ্ছে। সবে 1 বছর বাচ্চাটার বয়স, ওই ধুলো কাদায় ভরা গ্রামে গিয়ে যদি শরীর খারাপ হয়। গিয়েছিল ওরা কিছুদিন বাদে।
নন্দা পুরো সময়টা কাটিয়েছিল বাপের বাড়িতে। মাঝে একদিন গাড়ি করে গিয়ে কোনো ক্রমে একটা রাত থেকেই ফিরে এসেছে। সুব্রতটা সত্যি পাল্টালো না। এই তো ওর বন্ধুরা দিব্যি আছে এদেশে, আজ এখানে কাল ওখানে ঘুরে বেড়াচ্ছে। আর বাড়ি গেলেই ভাই বোনগুলো নিখরচায় বিদেশে ঘোরার ধান্দায় থাকে। এমনকি ও শাশুড়িমাও বারবার এক কথা বলে, খুব সুন্দর না রে ওই দেশটা। তোর বাবার আমি অ্যালবাম দেখছিলাম, কত বড় বাড়ি কিনেছিস আর কত বড় গাড়ি। বৌমা কি সুন্দর গাড়ি চালায় শুনলাম। বিরক্ত লাগে নন্দার, যত সব আদেখলাপনা। একবার বললেই এখানে চলে আসে আর কি। ও সাপ বলে দিয়েছে, টাকা পাঠাচ্ছ বাড়িতে ঠিক আছে, আর বেশি কিছু করতে যেও না। চিরকাল তোমাকে ব্যবহারই করে গেল এরা। দুই বোনের ভালো বিয়ে হয়ে গেছে, ওরা কলকাতায় থাকে। ভাইও চাকরি করছে কলকাতায়। মা আর বাবা এখনও দেশের বাড়িতে। বড় মনে পড়ে সুব্রতর কাজের ফাঁকে গ্রামের কথা, লাল মাটির কথা, মায়ের রাস্তার ধারে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করার কথা। বেশ অনেকগুলো বছর কেটে গেছে। সুব্রতর আর নন্দার দুই ছেলে, ওরাও বড় হচ্ছে। ওদের পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত ওরা। ছেলেরাও খুব একটা পছন্দ করে না বাবা মায়ের দেশে যেতে। বড় দূষণ ওখানে, আর সারাক্ষণ চিৎকার চেঁচামেচি। সবটা নিয়েই বাড়াবাড়ি করে ও দেশের লোক। কখনো গাদা গাদা রঙে ভূত সাজে, কখনো বা ঠাকুর কাঁধে করে নাচে, জোরে মাইক বাজায়, একদম অসহ্য। যার ফলে একদম যাওয়া কমে গেছে। একসময় বাবাও চোখ বুজেছে। কাজে গেছিল সুব্রত। মাকে বড় অসহায় লেগেছিল ওই সময়। ফেরার সময় এক কৌটো নাড়ু, বড়ি আর কিছুটা পাটালি দিয়ে বলেছিল, এখন আর বেশি কিছু করতে পারি না বাবা, হাত কাঁপে। সুব্রত বলতে পারেনি, চলো না মাস ছয়েক ওই দেশে গিয়ে আমার কাছে থাকবে। কোনোদিনই তো সেভাবে বলেনি ওদেরকে যাবার কথা। মায়েরা বোধহয় মনে সব কথা বুঝতে পারে, তাই দুর্বল হাতটা মাথায় রেখে বলেছিল, ভাবিস না, মিনু আর ছোট খোকা প্রায়ই আসে, পাশে নিধিরা দিনুরা আছে তো। বছর ঘুরলো এভাবেই। সুব্রত তখন প্রাচুর্যে ভরা সংসার। একটা কাপের সেটে এক মাসের বেশি চা খেতে ইচ্ছে করে না। মাঝে বড় বোন জামাই ছেলেকে নিয়ে ঘুরে গেছে। ওরা তো সবটা দেখে মুগ্ধ। দাদা তুমি কি করেছো, সত্যি এ তো স্বর্গ। এই স্বর্গ ছেড়ে কেউ ওদেশে যায়? আচমকা সম্বিত ফেরে সুব্রতর। কখন যে অনেকটা সময় পার হয়ে গেছে। প্যাসেঞ্জাররা সবাই লাইন দিয়েছে, সময় প্রায় হয়ে এলো। এর মাঝে উনিও হ্যান্ডব্যাগটা নিয়ে এসে দাঁড়ালেন এবং এরপর একদম নিজের জায়গায়। এবার অনেকটা সময়। মনে পড়ে গেল নন্দা ছেলে মেয়েদের নিয়ে দেশে আসার কথা। নন্দা বাপের বাড়িটা না আসতে চাইল, ছেলেরা আর বড় হওয়ার পর তেমন আসতে চাইতো না। তখন ওই দেশেই ওদের সবটুকু। হয়তো সেটাই স্বাভাবিক। ভারতের আর আত্মীয় স্বজনদের উপর কোনো টানই ওদের ছিল না। আসলে তেমন আত্মিক যোগাযোগ গড়ে ওঠার সুযোগই হয়নি কখনো। মায়ের টানে সুব্রতর মন ছুটে যেত মাঝে মাঝেই। মায়ের একাকিত্ব আর জীর্ণ শীর্ণ চেহারা মাঝে মাঝে উঁকি দিত অনেক ব্যস্ততার মাঝেও। হঠাৎই একদিন ঘুমটা ভেঙে যায় রাতে। মনে হচ্ছে মা যেন বলছে, কতদিন দেখিনি তোকে বাবা, কবে আসবি। নন্দাকে বলতে নন্দা বিরক্ত হয়ে ওঠে, এই তো দুদিন আগেই ফোনে কথা বলেছ। হ্যাঁ, দিভাই বলছিল মায়ের শরীরটা খারাপ হয়েছিল। এখন তো ঠিকই আছে, ছেলেদের সামনেই পরীক্ষা, এখন এত সেন্টিমেন্টাল হলে হবে? ছেলেদের জন্য সত্যি সেন্টিমেন্ট আর আবেগকে শক্ত আগল দিতে হয়েছিল সুব্রতকে। সত্যিই তো, আগে সন্তানদের ভবিষ্যৎ। তাই ছোট ভাইয়ের কাছে মায়ের মৃত্যু সংবাদ পেয়ে কাঁদতে পারেননি। ফোনে শুধু বলেছিলেন, আমার যাওয়া বুঝিস তো, বললেই তো হয় না। খুব খারাপ লাগছে, কিন্তু কি করব। ওদিক থেকে ভেসে আসে, শ্রাদ্ধে এসো দাদা, মা তোমাকে সবার ওপরে রাখতো। আমরা ছোটবেলায় রাগ করলে বলতো, আগে আমার গণেশ, তারপর লাইন দিয়ে আমরা দুর্গা মায়ের মতো লক্ষ্মী, সরস্বতী আর কার্তিক। ছি, দাদাকে হিংসে করতে নেই বলেই কেঁদে ফেলে ভাই। মনে পড়ে গেল ওর নাদুস নুদুস চেহারার জন্য মা আদর করে গণেশ বলতো। অনেক চেষ্টা করে কাজের সময় একা যেতে পেরেছিলেন। একটু দাম্পত্য অশান্তিও হয়েছিল এই নিয়ে। মায়ের ফাঁকা খাটটায় বসে নিজেই নিজেকে প্রশ্ন করেছিলেন, কতটা কর্তব্য করলেন মা বাবার জন্য, কতটা সময় দিলেন ওদের। ওরা তো পুরো যৌবন থেকে বার্ধক্যই দিয়েছিলেন ওদের। নাকি নিজের জীবনের স্বপ্নগুলোকে নিখুঁত তুলির টানে সাজাতেই এতগুলো বছর কেটে গেল। সত্যি কি সন্তানের কাছ থেকে কোনো প্রত্যাশা থাকে না মা বাবার? নাকি সন্তানের কোনো দায় থাকে না মা বাবার প্রতি? শুধুই 15 দিনের নয়, হয়তোবা অনেক দিনের জমানো কান্নাটা বাঁধ ভাঙল আজ। মনে পড়ে গেল অনেক পুরনো কথা। মাঝে কেটে গেছে অনেকগুলো বছর,
ছেলেরা চাকরি পেয়েছে, অনেকদিন ওরা থাকে না ওদের কাছে, মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পরপর থেকেই। এর মাঝে নন্দাও মা বাবাকে হারিয়েছে। আজকাল নন্দার কেন যেন সংসারে আর মন নেই। কখনো ভালো করে রান্নাও করে না, খায় না ভালো করে, বেশিরভাগই শুয়ে থাকে। উইকেন্ডে কোথাও যেতে বললেও যায় না। এর মাঝেই ওদের কাছাকাছি দু একজন বন্ধুবান্ধব ওল্ড এজ হোমে চলে গেছে। নন্দা রাজি হয়নি। ছেলেরা খুব ব্যস্ত, দুজনেই ও দেশের মেয়ে বিয়ে করেছে। ওদের সংসারে দু একবার গেছেন ওরা, তবে কখনো পাননি প্রাণের ছোঁয়া। সত্যি সবটাই যেন কেমন বদলে গেল। আজকাল প্রায় মনে হয় সুব্রতর, সংসার কি সত্যিই অসার, নাকি আমাদের কর্মফলের প্রতিচ্ছবি একসময় ভবিষ্যতের আয়নায় প্রতিফলিত হয়। মানে ইংরেজিতে বলতে গেলে বলতে হয় ওরা আর বিলং করেন না ছেলেদের জীবনে। সাদা বাংলায় এই যে নিজেরা ভালো থাকতে আর ছেলেদের সুশিক্ষায় উচ্চশিক্ষিত করার জন্য তারা একসময় দেশের মাটি আর মা বাবাকে ছেড়ে চলে এসেছিলেন স্বপ্নের সিঁড়িতে পা রেখে, আজকাল বুঝতে পারেন তাদের সন্তানদের জীবনেও আর বাবা মায়ের কোনো ভূমিকা নেই। নন্দার শরীরটা বেশি খারাপ হওয়ার জন্য ওকে ডাক্তার দেখিয়েছিলেন। নন্দাকে অ্যাসাইলামে দেওয়ার কথা ডাক্তার বলেছে। নন্দার এই অসুখটা নাকি বংশগত, ওর বাবাও অবসাদে ভুগতেন। ছেলেদেরও তাই মত মায়ের চিকিৎসা হওয়া দরকার, দরকার অ্যাসাইলামে দেওয়ার। নন্দা ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছিল। দেখা করতে গেলে ভালো করে কথাও বলতো না নন্দা। অদ্ভুত চুপচাপ হয়ে দূরের গাছগুলোর দিকে তাকিয়ে থাকতো। অথচ একটা সময় ছেলেদের সাথে যত ছোটাছুটি করতো ওই। সুব্রতও কোনোদিন বলেননি নিজেকে সময় দাও নন্দা। সত্যি তো, সংসারের চাপে নিজে ভালো করে সাজতও না, অথচ বিয়ের আগে খুব স্টাইলিশ ছিল ও। একটা হাতে সব সামলাতে জেরবার হলো মুখে থাকতো জয়ের আর আত্মতৃপ্তির হাসি। আজ কতদিন মানে কত মাস নন্দা হাসে না। অ্যাসাইলাম থেকে আর নন্দা ফেরেনি, মানে ফেরাতে পারেননি সুব্রত। চলে গিয়েছিল নন্দা। কি ছিল ওর মনে তাও বলেনি কোনোদিন। তাহলে কি শূন্যতা, নাকি একটা সময় নিজেই নিজের কাছে অপ্রয়োজনীয় মনে হয়ে গিয়েছিল নন্দা? নিজের বড় একা মনে হতো সুব্রতর। নাম খ্যাতি যশ সবই বোধহয় একসময় তুচ্ছ হয়ে যায়। হয়তো তুচ্ছ হয় প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেবও। জীবন খাতায় লেখা সব হিসেব নিকেশই তখন বড় এলোমেলো লাগে। মাঝে ছেলেদের কাছে গিয়েছিলেন, দুজনে থাকে দুই প্রান্তে। তারা বড় ব্যস্ত, বাবার মনের খোঁজ যে তারা রাখতেই শেখেনি। ওরা বড় বেশি স্বাবলম্বী। ওদের বানিয়ে রাখা খাবারগুলো বড় বিস্বাদ লাগে সুব্রতর। কখনো নিজেকেই খাবার বানিয়ে নিতে হয়। এই করে অনেক দিন খাওয়াই হয় না ভালো করে। এক একদিন নাকে ভেসে আসে মায়ের হাতের বানানো ডাঁটা পটল দিয়ে পাতলা মাছের ঝোলের গন্ধ। উহ, কি যে স্বর্গীয় স্বাদ। কিছুদিন থেকে আবার ফেরা নিজের বাড়িতে। আজকাল এত কাজ করতে পারেন না, হাঁপ ধরে যায় বড্ড। অনেকদিন ধরে মনের মধ্যে একটা ইচ্ছে ভিড় করে, ওই মহাসিন্ধুর ওপার থেকে যেন কে ডাকে। আচ্ছা, এ কি মৃত্যুর ডাক নাকি অন্য কিছু? ছোট ভাইয়ের থেকেও দুই বোনের সাথে কথা বলতে বেশি ভালো লাগে সুব্রতর। বড় বোনের সাথে কথা বলে যেন মায়ের ছোঁয়া পান। ওদেরও ছেলে মেয়েরা বড় হয়েছে, বিয়েও হয়েছে, তবে কাছাকাছি থাকে। এক ভাগ্নে থাকে দিল্লিতে, মাঝে মাঝে বিদেশেও যায়। আজকাল ওদের হাসি স্নিগ্ধতা দেখে মনে হয় ওরাই হয়তো অনেকটা বেশি ভালো আছে সবাইকে কাছে নিয়ে, আর দেশের মাটির গন্ধ মেখে। এক সময় মনে হতো কি আছে ওই দেশে, ধুস, কোনো ভবিষ্যৎ নেই। কেন যেন জীবনের সায়ান্নে বড় ডাকে দেশের মাটি। কিন্তু কে আছে সেখানে? মা বাবা কেউ তো নেই, যারা একসময় উচ্ছ্বসিত হয়ে উঠত ছেলের আসার খবরে, চোখে মুখে উদ্ভাসিত হয়ে উঠত আনন্দ, আবার বিদায়বেলায় টলটল করত চোখের কোলে জল। দেখতে দেখতে সফর প্রায় শেষ, আর আধ ঘন্টা বাদে বিমান ছুঁয়ে যাবে দেশের মাটি। কয়েক মাস আগে একদিন বড় বোনকে বলে ফেলেছিলেন তার মনের কষ্ট আর একাকিত্বের কথা। সব অহংকার ধুলোয় মিশিয়ে বলেছিলেন, আচ্ছা বুয়া, আমি যদি আবার ফিরে আসি, আমায় থাকতে দিবি তো? স্পিকারটা অন করা ছিল। ঠাকুরকে ফুল দিচ্ছিলেন বুলা। দাদা আদর করে ডাকতো বুয়া। মনটা অদ্ভুত একটা আনন্দ আর বিষাদে ভরে ওঠে। কি হলো দাদার, এমন করে কথা বলছে? কেন থাকতে দেব না দাদা? আমি আর টুয়া তো কাছাকাছি থাকি, দুজনেই এখন একদম ফাঁকা। ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে। তুমি সত্যি আসবে দাদা? ওপারে সুব্রত কিছুক্ষণ চুপ করে বলেন, ভাবছি। খুব ভালো হবে, আমরা সবাই আবার সেই ছোটবেলার মতো ভাই বোনেরা মিলে। কথা বলতে বলতে একটু চুপ করে যান বুলাও।
সত্যিই কি ছোটবেলার দিন ফিরে আসে, নাকি যা যায় তা শুধুই চলে যায় আর ফেরে না কোনো দিনও? কলকাতা বিমানবন্দরে পা রাখেন সুব্রত। আজ আর ঘুরতে আসেননি, ফিরে এলেন দীর্ঘ ৩৬ বছর পর। এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করছে অনেকগুলো হাসি মুখ। কবিগুরুর গানের একটা লাইন মনে পড়ে গেল, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরে তীরে। এয়ারপোর্ট থেকে সোজা আগে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল। লাল মাটি ধুলো ওড়ানো পথে সবুজ মাঠের স্নিগ্ধতা ছুঁয়ে গেল মনটা। মা মারা যাওয়ার পর তো আর আশাই হয়নি। রাস্তায় এসে হাসি মুখ নিয়ে অপেক্ষা হয়তো আর কেউ করবে না। বাটি ভরে ক্ষীর আর আমদুধ দেওয়ার মানুষটা আর নেই। তবু এই মাটি, পথ ঘাট, গাছপালা সবই যে তার খুব চেনা। বুয়া আর টুলু হৈ হৈ করে ওঠে, ওই তো ভাই দাঁড়িয়ে আছে বাইরে। কত কি পাল্টে গেছে দেখেছো দাদা? চলো ভেতরে গিয়ে এবার বিশ্রাম নেবে, অনেক ধকল গেছে তোমার। মা বাবার ছবিতে টাটকা ফুলের মালা জড়ানো, হাত জোর করে প্রণাম করেন সুব্রত। কে যেন কানে কানে বলে যায়, আজ কি আনন্দ। গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী সবাই এসেছে আবার মাটির টানে। ভালো থাক বাছারা। মা যে সব সময় বলতেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।